আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী সকলকে সুপ্রভাত। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের বাংলা ক্লাসে জানাচ্ছি আমন্ত্রণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তারা অবশ্যই তোমাদের শ্রেণী রোল এবং শাখার নামটি উল্লেখ করে কমেন্ট করবে। ক্লাসের শুরুতেই আমি জানতে চাচ্ছি যে আমার ক্লাসটি শোনা বা দেখা যাচ্ছে কিনা। তোমরা যারা জয়েন করেছো তোমরা অবশ্যই কমেন্ট করে সেটি জানাবে। আমাকে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাও। শরীফ আহমেদ লিখেছে জি স্যার দেখা যাচ্ছে। ওকে, শোনা যাচ্ছে ক্লিয়ার ভাবে? ওকে, আশা করছি যে ক্লাসটি ভালোভাবে শোনা যাচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আছি আমি সানাউল্লাহ সনি, প্রভাষক বাংলা বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। আমাদের আজকের পাঠ হিসেবে আমরা বেছে নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান গল্পটিকে। ক্লাসের শুরুতেই তোমাদের ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলছি যে এই আহ্বান গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বান গল্পটি শুরু করার পূর্বে আমরা অবশ্যই আহ্বান গল্পের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। বন্ধুরা, তোমরা মনে রেখো আহ্বান মূলত উদার মানবিক সম্পর্কের গল্প এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার প্রতিটি রচনায় তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন গ্রামীণ বাঙালি পরিবেশ, প্রকৃতি, এক অপরূপ প্রকৃতির অপরূপ বর্ণনা তিনি দিয়েছেন তার লেখায়। এবং আচ্ছা আচ্ছা বন্ধুরা, তোমরা মনে রেখো আহ্বান মূলত উদার মানবিক সম্পর্কের গল্প এবং এই গল্পটিতে একজন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরবার চেষ্টা করেছেন যে ধর্ম, বর্ণ বা অর্থ বৈষম্যের এই পৃথিবীতে কিভাবে মানুষ আসলে একজন মানুষের প্রতি তার যে স্নেহ, মায়া বা ভ্রাতৃত্ববোধ জন্ম নেয় সেটি আসলে তুলে ধরবার চেষ্টা করেছেন লেখক এই আহ্বান গল্পটিতে। মূলত এই আহ্বান গল্পটিতে লেখক তুলে ধরবার চেষ্টা করেছেন যে ধনী দরিদ্রের শ্রেণী বিভাগ ও বৈষম্য, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে দূরত্ব, সংস্কার ও গোঁড়ামির ফলে গড়ে ওঠে তাও ঘুচে যেতে পারে নিবিড় স্নেহ এবং উদার মানবিক সম্পর্কের যে আন্তরিকতা তার মাধ্যমে। এবং লেখক আসলে সেই বিষয়টিকে মূর্ত করে তোলবার চেষ্টা করেছেন এই লেখাটিতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার প্রধান বৈশিষ্ট্য দুইটি। এক, তিনি তার লেখায় তুলে ধরবার চেষ্টা করেছেন গ্রামীণ সামাজিক প্রকৃতি পরিবেশ এবং সাহিত্য সমালোচকদের মতে তার লেখায় গ্রামীণ প্রকৃতি এক অন্য মাত্রা পেয়েছে এবং গ্রামীণ প্রকৃতির এই যে মাত্রা, গ্রামীণ প্রকৃতির যে পরিবেশ বা গ্রামীণ পরিবেশের যে বর্ণনা সেটা অন্যান্য লেখকরাও তুলে ধরবার চেষ্টা করেছেন, কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো এত সফলভাবে কেউ আসলে পারেননি। আচ্ছা, ওকে, তাহলে একটু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা আগে জেনে নিই, তারপরে আলোচনায় ফিরি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 12ই সেপ্টেম্বর। পেশায় তিনি ছিলেন স্কুল শিক্ষক এবং সাহিত্য সাধনায় তিনি নিমগ্ন ছিলেন। অন্যান্য সাহিত্যিকরা যে বয়সে বা খুব অল্প বয়স থেকে লেখালেখি শুরু করেন এবং একজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূলত জীবনের খানিকটা বা কৈশোর পেরিয়ে যখন তিনি স্কুলে শিক্ষকতা করেন তখন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। তার আগেও লেখালেখি করেছেন, কিন্তু
প্রফেশনালি লেখালেখি শুরু করেন ঠিক ওই বয়সটিতে। তার উল্লেখযোগ্য উপন্যাস পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি ইত্যাদি। আর গল্প গ্রন্থ উল্লেখযোগ্য মেঘমাল্লার মৌরিফুল, যাত্রাবদল। অন্যান্য উপন্যাস ছাড়াও তিনি গল্প সংকলন, কিশোর সমগ্র, ভ্রমণ কাহিনী ও দিনলিপি রচনা করেছেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, যেটি তিনি পেয়েছিলেন মরণোত্তর, এবং তিনি মৃত্যুবরণ করেন 1950 সালের 1 সেপ্টেম্বর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলছিলাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি লেখায় সামাজিক, গ্রামীণ সামাজিক যে পরিবেশ, সেই পরিবেশকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। তোমরা অনেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী পড়েছো বা পথের পাঁচালী সেই ছবিটি দেখেছো। এবং পথের পাঁচালী ওই যারা পড়েছো তারা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে পথের পাঁচালী উপন্যাসে কিন্তু প্রকৃতির এক অপরূপ বর্ণনা আমরা দেখতে পাই। এবং সবচেয়ে বড় কথা, সেই প্রকৃতির অপরূপ বর্ণনার পাশাপাশি লেখক দুর্গা এবং অপুকে এত চমৎকার ভাবে, সুনিপুণ ভাবে তুলে ধরেছেন যে দেখলে মনে হয় যে হ্যাঁ, এই দুর্গা বা অপুকে তো মনে হয় আমি চিনি, সে মনে হয় ওই আমার পাশের বাড়ির ওই ছেলেটি বা ওই মেয়েটি। এবং বিভূতিভূষণ তার লেখায় বাস্তব জীবনকে তুলে ধরবার চেষ্টা করেছেন বারংবার, যে কারণে তার লেখায় চরম দারিদ্র্যের বর্ণনা আছে, মানবিকতার কথা আছে, এবং সর্বোপরি মানবতার জয়গানের কথা আছে। প্রকৃতির অপরূপ বর্ণনার পাশাপাশি মানবতার জয়গান তার প্রত্যেকটি লেখাই কিন্তু আছে। এবং সাহিত্য সমালোচকরা এই কারণে বলে থাকেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় প্রকৃতি এক অন্য মাত্রা পেয়েছে, যে মাত্রাটি বাংলা সাহিত্যের অন্য অনেক লেখকের লেখায় অনুপস্থিত। আহ্বান গল্পের উপজীব্য বিষয় সম্পর্কে আমরা জেনে নিই। আসলে স্নেহ ভালোবাসার সম্পর্ক এবং এক পেশে ভালোবাসা এবং মাতৃত্বের ভালোবাসা মূলত একটি উদার মানবিক সম্পর্কের গল্প, যেটা প্রথমেই বলেছি। একজন সনাতন ধর্মাবলম্বী কলকাতা শহরের যান্ত্রিক নগর জীবনের জীবন ব্যবস্থায় অভ্যস্ত একজন গোপাল গ্রামে এসে দেখা হয় সে একজন মুসলিম বিধবা নিঃসন্তান নারী জমি করাতি স্ত্রীর সঙ্গে। এবং এই যে জমির করাতি স্ত্রীর গোপালের প্রতি যে মাতৃস্নেহ, এবং সেই মাতৃস্নেহকে একটা সময় প্রগাঢ় মাতৃত্বের বন্ধনে, মাতৃত্বের স্নেহের বন্ধনে গোপাল এবং সেই জমির করাতি স্ত্রীকে আষ্টে পৃষ্ঠে কি বেঁধে ফেলে। যে কারণে এই গল্পটিতে কি, তাই না, আমরা যতই পড়তে যাব আমরা দেখতে পাবো যে গল্পের শেষের দিকে হয়তোবা জীবিত থাকা অবস্থায় গোপাল অনেক সময় কলকাতা শহরের সেই যান্ত্রিক নগর জীবন ব্যবস্থায় অভ্যস্ত গোপাল, যে কিনা যার কিনা বাবা মা কেউ নেই, সেই মানুষটি কলকাতা শহরে সে ঠিকই ভুলে যায়, কিন্তু দিন শেষে তার বা অথবা বাড়ি ফিরে আসবার পরপরই সে দেখতে পায় কি যে সেই জমির করাতি স্ত্রীর প্রতি কি তার মনে এক গভীর মায়া বা মাতৃত্বের অনুভূতি কি আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে। যে কারণে গল্পের শেষে, তোমরা যারা গল্পটি পড়েছো তোমরা জানো, গল্পের শেষে আমরা দেখতে পাই যে একজন গোপাল কি করে, একজন গোপাল সেই ফিরে আসে। কখন ফিরে আসে? এর আগের দিন রাতে কি বুড়ি মারা গিয়েছিল, বুড়ি মারা গিয়েছে, এবং সেই গোপাল কি ভোরে ফিরে আসে। এবং তখন কি শরতের ছুটি ছিল, এবং শরতের ছুটির ওই সময়টাতে একজন গোপাল কিন্তু যদি ফিরে আসতে চাইতো সে আগেই ফিরে আসতো, কিন্তু আমরা কি দেখতে পাই মাত্র 2 দিন বাকি আছে, সেই সময়টাতে কি গোপাল ফিরে আসে তার সেই গ্রামে। এবং ফিরে আসার ফলে কি একজন গোপালকে দেখে সবাই কি অবাক হয়ে যায় যে বুড়ি তো গতকাল রাতে মারা গেল আর তুমি কিনা আজকেই ফিরে আসলে। এবং দেখো উপজীব্য বিষয় হিসেবে আর কি কি পাবো আমরা, মোটা দাগে স্বাচ্ছন্দ্য এবং দারিদ্র পাবো, অবশ্যই দারিদ্রতা রয়েছে, কর্মব্যস্ত জীবন, গোপালের কর্মব্যস্ত জীবন আচরণ আমরা পাবো, এবং সর্বোপরি সাম্প্রদায়িক সম্প্রীতি পাবো। সাম্প্রদায়িক সম্প্রীতি কি, ধর্মবর্ণকে পাশ কাটিয়ে অসাম্প্রদায়িক যে জীবন, তাই না, সাম্প্রদায়িক, সেটাকে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি। অর্থাৎ একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষ যখন মিলিত হচ্ছে সে দেখছে না যে আসলে সে কোন ধর্ম বা বর্ণের, হ্যাঁ, সে দেখছে সে মানুষ কিনা, এবং তার মানবিকতা বোধ, তার স্নেহ ভালোবাসার যে সম্পর্ক সেটি আসলে দেখছে। তো গল্পটি আমরা চেষ্টা করি গল্পটি শেষ করবার, এবং মোটা দাগে গল্পটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা পড়ে যাচ্ছি। বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছে, আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা, ডান হাতে নড়ি ঠকঠক করতে করতে বোধহয় বাজারের দিকে চলেছে।
গল্পের শুরুতে একজন গোপাল সেই কলকাতা শহরের নগর জীবনের ব্যবস্থায় অভ্যস্ত গোপাল গ্রামে ফিরে আসে এবং গ্রামে ফিরে এসে তার গ্রামের ঢুকার মুহূর্তে তার দেখা হয় তার বাবার বন্ধু চক্রবর্তী মশাইয়ের সঙ্গে, যেটা কিনা চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপ, তাই না? এবং পূজারী ব্রাহ্মণদের উপাধি বিশেষ হিসেবে এটি ব্যবহার করা হয়। এবং সেই চক্রবর্তী মশাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরে সে যখন তার গেতিখুড়া বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানে গিয়ে কি সে বাজারের দিকে যাত্রা আরম্ভ করে এবং সেই বাজারের দিকে যাত্রা আরম্ভ করবার পরে বাজারের দিকে যখন সে দাঁড়িয়েছিল তখন তার সঙ্গে দেখা হয় জমির করাতি স্ত্রী এবং সেটাই কি এখানে তুলে দিয়েছে। এবং বুড়ি গোপালকে দেখে প্রশ্ন করে, কে বাবা তুমি, চিনলাম না তো। হ্যাঁ, এবং তার উত্তরে গোপাল বলে যে আমাকে চিনবার কথা নয়, কারণ আমি কি কলকাতা শহরে বসবাস করি, এখানে বসবাস করি না। বুড়ির সঙ্গে গোপালের কি মাতৃত্বের স্নেহের যে সম্পর্ক সেটি গড়ে ওঠে এবং একটা সময় সেই মাতৃত্বের স্নেহের সম্পর্কে আবদ্ধ একজন জমির করাতি স্ত্রী তার মাতৃস্নেহ নিয়ে গোপালের বাড়িতে উপস্থিত হয়। ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটাগত কাম খুলে আমার মাটিতে রেখে বলল, আমার কি মরণ আছে রে বাবা। অর্থাৎ এই যে উপলব্ধি, এই যে বুড়ি জমির করাতি স্ত্রী গোপালকে উদ্দেশ্য করে যে এই কথাটি বলছে, এটা কারণ কি? কারণ গোপাল কি শহরে গিয়ে ভুলে যায় সেই মাতৃস্নেহ যে মানুষটি দিয়েছে সেই জমির করাতি স্ত্রীকে, যে কারণে কি বলে, আমার কি আর মরণ আছে রে বাবা। যখন গোপাল সেই বুড়িকে দেখে প্রশ্ন করে, বুড়ি ভালো আছো কিনা, তখন বুড়ি উত্তরে এই উক্তিটি করে। তো গোপালকে অসংখ্যবার সেই জমির করাতি স্ত্রী আমন্ত্রণ জানায়, তার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু একজন গোপালের সেই সময়টুকু হয়ে ওঠে না। এবং একটা সময় দেখা যায় যে একজন গোপাল আসলে সেই সময়টুকুকে করে এক বুড়ির অনুরোধ রাখতে গিয়ে একটা সময় কি সেই বুড়ির বাড়িতে যায় এবং বুড়ির বাড়িতে যাওয়ার পরে সে দেখতে পায় যে খুবই বুড়ি কি একটি দারিদ্র্যপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছে এবং সেই দারিদ্র্যপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠার মধ্যেও একজন বুড়ি কিন্তু গোপালের প্রতি তার যে মাতৃস্নেহ সেটি দেখতে পাওয়া যায়। তাই একদিন মোর ঘরকানা না হয়ে দেখতে গেলে ও মোর গোপালকে বলে যে তুমি তো আমার সন্তানের মতো, তুমি একবার আমাকে দেখতে যাও, আমার ঘরকানি একবার দেখতে যাও। গোপাল যখনই যায় বুড়ি তখন অসুস্থ, হ্যাঁ অসুস্থ বুড়িকে দেখতে যায় এবং গোপালরে ওই খেজুরের চটকানা পেতে দেয়। অর্থাৎ গোপালকে কি সেই যতটুকু তার সামর্থ্য ছিল তার মধ্যে গোপালকে সে যত্ন করবার চেষ্টা করে এবং বুড়ির দু চোখ বেয়ে জল বেয়ে পড়ছে গড়িয়ে। আমায় বলল, গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। অর্থাৎ বুড়ি বাড়িতে যাওয়ার পরে বুড়ি গোপালকে উদ্দেশ্য করে কি সেই মাতৃস্নেহটি, খেয়াল করে দেখো উদার মানবিক সম্পর্কের গল্প আহ্বানকে কেন আমরা বলছি, এর একমাত্র কারণ বুড়ি ছিল মুসলিম, একজন গোপাল হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, তারপরেও সেই জমির করাতি স্ত্রী গোপালকে এতটাই মাতৃস্নেহে আবদ্ধ করেছে যে সে তার মৃত্যুর সময় গোপালকে কিনে দিতে বলছে কি যে কাফনের কাপড় তুই কিনে দিস, তাই না? ১.৫ বছর পরের কথা, ১.৫ বছর পরে সে বুড়ি কাল রাতে মারা গিয়েছে। গোপাল কি শহরে তার ছুটিটা অতিবাহিত করে ফেলে এবং সেই অতিবাহিত ফেলবার পর সে গ্রামে কি ফিরে আসে হঠাৎ করে। প্রবীণ শুকুর আমার দেখে বলল, এই যে বাবা এসো, বুড়ি মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে, তুমি তো জানতে না তুমি যে বড্ড ভালোবাসতো বুড়ি। গল্পের নাম আহ্বান কেন? যারা গল্পটি পড়েছে, আহ্বান গল্পটি পড়েছো, একজন গোপাল যতবার সেই কলকাতার নগর জীবন চলে যায় বা নগর জীবন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে ওঠে সে কিন্তু বারংবার বুড়িকে ভুলে যায়, কিন্তু একজন বুড়ি কিন্তু একটি বারের জন্য গোপালকে আসলে ভুলে যায় না। এবং ভুলে যায় না গোপালের প্রতি একজন জমির কর্তী স্ত্রীর যে মাতৃস্নেহ এবং সেই মাতৃত্বের যে আহ্বান অদৃশ্য আত্মার আহ্বান, সেই আহ্বানকে কিন্তু গোপাল অস্বীকার করতে পারে না, যে কারণে তাকে কিন্তু ফিরে আসতে হয় এক অদৃশ্য আত্মার আহ্বানে, সেই জমির কর্তী স্ত্রীর মাতৃস্নেহের আহ্বানে। এবং সে কিন্তু ফিরে আসে সকল ছুটি কাটাবার পর, সে কি ফিরে আসে গ্রামে, মাত্র 2 দিন ছুটি আছে ওই সময়, এবং ফিরে এসে কি জানে গতকাল রাতে কি বুড়ি মারা গিয়েছে। এবং তাই দেখে কি গ্রামের লোকেরা যুক্তিগুলো করে, তাই না? হাজরা বেটার বউ থেকে শুরু করে প্রবীণ শুকুর মিয়া সবাই যুক্তিটুকু। এবং গোপালের উপলব্ধি আসলে গল্পের শেষে
ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে। অর্থাৎ আমি কি, সেই যখন জীবিত ছিল আমি তার আহ্বানকে বারংবার কি অস্বীকার করেছে, কিন্তু এখন কি আমি তার আহ্বানকে, আমি তার অদৃশ্য আত্মার আহ্বান, মাতৃস্নেহের আহ্বানকে কি আসলে অস্বীকার করতে পারিনি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে, ও মানে বলতে জমির করাতি স্ত্রী, বেঁচে থাকলে বলে উঠতো ওমর গোপাল, তাই না? তাহলে এটাই হচ্ছে গল্প। এবং আমরা এবার যাব চরিত্র বিশ্লেষণে। এই গল্পের চরিত্র সংখ্যা সর্বমোট 15টি। এই গল্পে তোমরা অবশ্যই এগুলো একটু নোট করে নাও, কারণ বহু নির্বাচন প্রশ্নের জন্য এগুলো আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন। গল্পের চরিত্র সংখ্যা সর্বমোট 15টি, এবং স্ত্রী চরিত্র সংখ্যা অর্থাৎ স্ত্রী চরিত্র সংখ্যা রয়েছে মোট 4টি। সংলাপ আছে মোট 8টি চরিত্রের, এবং সংলাপ নাই মোট 8টি চরিত্রের। তোমাদেরকে এক্ষেত্রে একটু বলি, গল্পের গল্পকথকের নাম হচ্ছে গোপাল, লিখে নাও, গল্পকথকের নাম হচ্ছে গোপাল। এবং গল্পটি কেন্দ্রীভূত হয়েছে আসলে জমির করাতি স্ত্রীকে কেন্দ্র করে, জমির করাতি স্ত্রী অথবা বুড়িকে কেন্দ্র করে। এবং গল্পের শুরুতে আহ গোপালের আগমনে গোপালের সঙ্গে দেখা হয় কার? চক্রবর্তী মশাই, তাই না? দেখো সংলাপ আছে কার কার, একটু অবশ্যই নোট করে নাও। গল্পকথক বা গোপালের আছে, চক্রবর্তী মশাই রয়েছে, খুড়ো মশাই রয়েছে, বুড়ি, নাচ জামাই, হাজরা বেটার বউ, প্রবীণ প্রবীণ মুকুর মিয়া এবং দিগম্বরী রয়েছে। আচ্ছা, হাজরা বেটার বউ হচ্ছে বুড়ির পাতানো মেয়ে, তাই তো? দিগম্বর, ওকে। সংলাপ নেই হচ্ছে পরশু সর্দার, আব্দুল, শুকুর মিয়া, নসর, আবিদ আলী, গনি, জমির করাতে এবং ঘুটি গোয়ালেন। জমির করাতে তো মারাই গিয়েছে। একটু লিখে নাও, বুড়ি লেখকের জন্য কখন কি খাবার নিয়ে এসেছেন? প্রথমবার নিয়ে এসেছিলেন আম, দ্বিতীয়বার দুধ, তৃতীয়বার কচি শশা, এবং পর্যায়ক্রমে নিয়ে এসেছেন আম, পাতিলেবু, এক ছড়া কলা ও এক ফালি কুমড়া। খেয়াল করে দেখো, বুড়ি কিন্তু যখন গোপালের সঙ্গে দেখা হলো, বুড়ি কিন্তু গোপালকে উদ্দেশ্য করে বলে যে নাচ জামাই মুড়ি কি ভাত দেয় না, অর্থাৎ সে কি নিজেই আসলে খেতে পায় না প্রতিদিন, তারপরেও গোপালের প্রতি তার যে মাতৃস্নেহ, সেই মাতৃস্নেহের স্বরূপ উন্মোচন করেছেন লেখক জমির করাতি স্ত্রী চরিত্রের মধ্য দিয়ে। এবং বারংবার গোপালের কাছে যখনই এসছে তখনই কিন্তু সে নিয়ে এসছে। এবং দ্বিতীয়বার যখন দুধ নিয়ে আসে এবং সেই দুধের টাকা যখন গোপাল দিতে যায়, তখন কিন্তু আহ জমির করাতি স্ত্রী গোপালকে উদ্দেশ্য করে বলে, পয়সা কেন বাবা? অর্থাৎ বুড়ি কি কষ্ট পেয়েছে, এবং সেই আত্মোপলব্ধি গোপালের, সেটা কিন্তু তোমরা বইয়ে দেখতে পাবে। লেখক কতবার এবং কখন গ্রামে এসেছেন এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রথমবার হচ্ছে কিসের একটা ছুটিতে, সেটার উল্লেখ নেই। দ্বিতীয়বার এসেছিলেন জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মের ছুটিতে। তৃতীয়বার এসেছিলেন 5-6 মাস পরে আশ্বিন মাসে। এবং সর্বশেষ চতুর্থবার এসেছিলেন বছর খানেক বা 1.5 বছর পর শরতের ছুটিতে। এবং শরতের ছুটির কয়দিন বাকি ছিল? মাত্র 2 দিন। এবং সেই সময়টাতে একজন গোপাল কিন্তু এসেছিলেন গ্রামে সেই জমির করাতি স্ত্রী বা বুড়ির কি অন্তরাত্মার আহ্বানে, মাতৃস্নেহের আহ্বানে। আচ্ছা, বুড়ি কেমন? দুর্বল শারীরিকভাবে, আর্থিকভাবে এবং সামাজিকভাবে, সেটা আমরা বলেছি। সন্তান বাৎসল্য মানে সন্তানের প্রতি তার যে স্নেহ, সেটা আমরা দেখতে পাই। কেন? কারণ বাঙালি নারীদের বৈশিষ্ট্য হচ্ছে সেই তারা কি মাতৃস্নেহের অধিকারী হয়, তাই তো? এবং বুড়ি কিন্তু নিঃসন্তান ছিল, এবং সেই নিঃসন্তান জমির করাতি স্ত্রী তার সমস্ত স্নেহ মায়া মমতাটুকু ঢেলে দিয়েছে গোপালের উপরে। আত্মীয় পরিজনহীন, তার আত্মীয় পরিজন বলে তেমন কেউ নেই। স্নেহপরায়ণ ছিল অবশ্যই, আন্তরিক ছিল, অসাম্প্রদায়িক চেতনার অধিকারী ছিল। শব্দার্থগুলো একটু দেখে নাও। নড়ি শব্দের অর্থ লাঠি, অন্ধের নড়ি হচ্ছে অসহায়ের একমাত্র অবলম্বন, অন্ধের যষ্টি বলে অনেক ক্ষেত্রে। করাতি হচ্ছে যারা কাঠ কাটে আর কি, হ্যাঁ, করাত দিয়ে কাঠ কাটে জীবন নির্বাহ করে। গোলাপাড়া মানে গোলা ভরা। চক্রবর্তী হচ্ছে চক্রবর্তী, হ্যাঁ। আর দাওয়া হচ্ছে বারান্দা। বৃক্ষ এবং ফলের গাছের উল্লেখ পাই আমরা 4টি: আমবাগান, কাঁঠালতলা, কটুতিক্ত গন্ধযুক্ত গাছ, মাকাল লতা। একটু নোট করে নাও, এগুলো গুরুত্বপূর্ণ বহু নির্বাচনের জন্য। বন্ধুরা, আমরা ক্লাসের সমাপ্তিতে চলে এসেছি। আশা করছি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি চেষ্টা করেছি এই আহ্বান গল্পটিকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আবার বলছি, আহ্বান গল্পটি কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে সংকলিত হয়েছে, এবং এটি উদার মানবিক সম্পর্কের গল্প। এবং এই উদার মানবিক সম্পর্কের এই গল্পটি আসলে আমাদেরকে কি শিক্ষা দেয়
সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেয়, অসাম্প্রদায়িক মনোভাবের শিক্ষা দেয়। এবং সেই অসাম্প্রদায়িক মনোভাবের যে শিক্ষা, সেই শিক্ষাটুকু কি করে? আমাদেরকে মানুষ হিসাবে মানবিক হয়ে উঠতে সাহায্য করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি আগামী ক্লাসগুলোতে আবার তোমাদেরকে ক্লাসে পাবো। সকলকে ধন্যবাদ।